নমস্কার, কেমন আছো সবাই? ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ব্লগটি দুদিনের, কারণ একদিনে ব্লগটা শেষ করতে পারিনি, তারও যদিও একটা কারণ ছিল। তো সকাল থেকে আমার কাজকর্ম শুরু বা ব্লগের শুরুটা হচ্ছে শনিবার সকালের। তো শনিবারের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তাই আজকের ব্লগ হচ্ছে শনিবার আর হচ্ছে মঙ্গলবারের দুদিনের। তো আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। বাইরের ট্যাপে জল এসেছে দেখে ভাবলাম যে বাইরেই বালতিটা বসিয়ে রাখি আর সামনের দুয়ারে জলটা দিয়ে দেব, কারণ সকালবেলায় কলে জল তুলতে ভীষণ কষ্ট হয়ে যায় আর ঘুম থেকে উঠেই না সঙ্গে সঙ্গে কাজ করতে পারি না। আর তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানো যে দুষ্টুর বাবা খুব সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে যায়। তো সেই কারণে ঘুম থেকে উঠে 2 মিনিট কিন্তু আলস্য মেটানোর সময় আমি পাই না। উঠে আগে রান্নাঘরের তালাটা আমাকে খুলতে হয়। রান্নাঘরের তালা খুলে আগে ওর জন্য একটু সেদ্ধ ভাত বসাই, তারপরে কিন্তু বাসি কাজকর্ম শুরু করি। ঘুম থেকে উঠেই আগে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকি। এটা আমার হচ্ছে ডেইলি রুটিন বলতে পারো, প্রতিদিন একই রকম হয়। আর যেদিন দুষ্টুর বাবার ছুটি থাকে সেদিন হয়তো সমস্ত কাজকর্ম সেরে তারপরে বাসি জামা কাপড় ছাড়ি, কিন্তু অন্যান্য দিন সপ্তাহের 6 দিনই কিন্তু আমাকে এইভাবে কাজকর্মগুলো করতে হয়। আর কি বলো তো, বেশ ভালোও লাগে সকাল সকাল ঘুমটা ভেঙে গেলে। তো আগে যেহেতু বিয়ের আগে এত সকাল করেও ওঠার অভ্যাস ছিল, 5টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল, সেই কারণে কিন্তু আমার ঘুম থেকে উঠতে এখন একটু অসুবিধা হয় না। কিন্তু কাজকর্ম করতে এখন একটু সময় লাগে সকালবেলায়, কারণ ঘুম থেকে ওঠার পর শরীরটা কেমন যেন আড়ষ্ট হয়ে যায়, সেই কারণে খুব সহসা কাজকর্ম করতে একটু অসুবিধাই হয়। তো যাই হোক, ঘরটা মুছে নিলাম, মুছে তারপরে উঠোন ঝাড় দিতে চলে এলাম। আর ওদিকে বড় মেয়েও উঠে গেছে, বড় মেয়ে উঠে ও বাথরুমে গেল ফ্রেশ হতে। তো চলো, উঠোনটা যেহেতু অনেকটাই বড় তাই আমার অনেকটাই সময় লাগবে উঠোনটা ঝাড় দিতে। তো বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব, তোমাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই দেব, কারণ সব কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো ব্লগের মাধ্যমে ভাবছি আজকে তোমাদের অনেক কমেন্টের রিপ্লাই দেব, তাই একদম স্কিপ করো না। যারা আমার ব্লগ দেখে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, অবশ্যই কিন্তু তোমরা আজকের ব্লগটা মিস করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমরা তোমাদের কমেন্টের উত্তর পেয়ে যাবে। তো আমার রিসেন্ট বলবো না, বেশ হয়ে গেল কয়েকদিন, প্রায় 1 মাস আগের একটা ব্লগ আমি আমার বাপের বাড়ি থেকে করেছিলাম। তো সেই ব্লগটায় একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল, বাহ বাহ বাহ, ওয়াও, কি সুন্দর ব্লগ। তো দাদাভাই প্রথম আমার ব্লগটা দেখে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো ওই একটা ব্লগ আমার প্রায় 2.5K, ঠিক আছে, হয়েছে ওই ভিডিওটার, ওই ব্লগটার। তো আমি কখনো ভাবতে পারিনি বন্ধুরা, বিশ্বাস করো যে আমার ব্লগ কখনো 1K পার হবে, যেহেতু আমার খুবই ছোট্ট একটা চ্যানেল। তো একটা ছোট্ট চ্যানেলে 1K ভিউজ একটা ব্লগ ভিডিওতে হওয়া সত্যি আমার কাছে খুবই আশ্চর্যজনক, কারণ আমার আগের চ্যানেলটায় এরকম ভিউজ হতো না। তো এই নিয়েও আমার একটা দিদিভাই প্রশ্ন করেছো যে তোমার কি আগে কোনো ব্লগিং চ্যানেল ছিল? তো হ্যাঁ গো, আমার আগে একটা ব্লগিং চ্যানেল ছিল, প্রায় 3000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল। তো আমি ওই চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি, কারণ তোমরা সবাই জানো যারা আমরা ইউটিউব করি যে 1 বছরের মধ্যে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। তো সেখানটায় কিন্তু আমার 1 বছরের পার হয়ে গেছিলো আর আমার কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছিল না, সেই কারণে আমাকে ওই চ্যানেলটা বাদ দিতে হয়েছে।
আর আজ হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারে আমি ভগবানের পুজো দিয়েছি গাছের পাকা আম দিয়ে। তো সকালবেলায় গাছ থেকে পাকা আম পড়েছিল আর দুষ্টুর বাবা একটা আম পেড়ে দিয়েছিল, তো সেটাই দিয়ে আর কি ভগবানের পুজো দিলাম আজ। আর আজ অনেক সকালে ঘুম থেকে উঠে কিন্তু আজকে সকাল সকাল অনেক কাচাকাচি করে দিয়েছিলাম, দুটো কাঁথা কেচে দিয়েছি, এছাড়াও অনেক কাচাকাচি করে দিয়েছিলাম। তো সেগুলো এখন কিন্তু বাজে প্রায় 10:30, তো শুকিয়ে গেছে। এত রোদের তাপ আজকে দিয়েছে, সব শুকিয়ে গেছে। আর এখন পুজো দিয়ে উঠে এসে পুজো দেওয়ার সময় যে নাইটিগুলো পরি সেইগুলো এখন কেচে দিয়েছি আর সেগুলোই এখন মেলে দেব। তো চলো, এরপরে আরও একটা কমেন্টের রিপ্লাই আমি দেব, সেটা হলো ঠাকুরের পুজো দেওয়ার সময় আমি চটি পরে বা জুতো পরে আর কি ঠাকুরের ফুল তুলি কেন। তো এটা রিসেন্ট একটা কমেন্ট এসছে। আর যে দিদিভাই এই কমেন্টটা করেছো, তুমি যদি আমার ব্লগটা দেখো তাহলে উত্তরটা পেয়ে যাবে। তার কারণ হচ্ছে আমাদের উঠোনে বৃষ্টি হলে পরেই না উঠোনে অনেক জল জমে যায়। তো সেই কারণে কি হয়, প্রচুর পরিমাণে কেঁচো একদম কিলবিল করতে থাকে, তার সঙ্গে চেলা থাকে, কেন্ন থাকে। তো যে কারণে কি হয়, জুতো না পরলে না মানে বুঝতেই পারো আমার না পাড়াতে একদমই ইচ্ছা করে না। আর অন্যান্য সময়ের কথা বলি, তখন তো ওই কালো কালো যে ডাসা বড় বড় পিঁপড়েগুলো থাকে না, যেগুলো কামড়ালে প্রচণ্ড জ্বালা করে, যেমন বোলতা কামড়ালে জ্বালা করে, ঠিক সেরকম জ্বালা করে কালো কালো মোটা মোটা পিঁপড়েগুলো কামড়ালে। আর উঠোনে প্রচুর পরিমাণে ওই কালো পিঁপড়ে, তার সঙ্গে তো কেঁচোর মাটি থাকেই, মানে যখন শুকনো অবস্থায় থাকে উঠোন তখন তো কেঁচোর মাটি থাকে। আর আমি মাটিতে একদমই পাড়া দিতে পারি না, তার কারণ আমার আঙুলের প্রবলেম হয়ে যায়, আঙুলের সাইড দিয়ে না কেমন যেন ঘা ঘা টাইপের হয়ে যায় আর কি। তো সেই কারণেই আমি খালি পায়ে একদমই মাটিতে হাঁটতে পারি না। তো কি করব বলো, বাধ্যতামূলক আমাকে চটি পরেই আর কি ঠাকুরের জন্য ফুল তুলতে হয়। আর এদিকে দেখো আজকে রোদ এত উঠেছে, তো জামা কাপড়গুলো মেলে ভাবলাম যে কম্বলটা রোদে দিয়ে দিই। যদিও এখন কম্বল গায়ে দেওয়া হয় না, কিন্তু পাতা হয় বিছানার সময় আর কি, নিচে যখন বিছানা করা হয় আমাদের নিচেও একটা বিছানা করতে হয়। তো সেই কারণেই ওইগুলো একটু রোদে দিলাম, কারণ কদিনের বৃষ্টিতে কেমন যেন ভেজা ভেজা হয়ে গেছে। তো সেই কারণে একটু রোদে দিয়ে দিলাম। আর যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল প্লাস আলমারিতেও রাখতে হবে এমন কিছু জামা কাপড় আলনায় রয়েছে, তো সেগুলো ভাঁজ করে নিলাম, কারণ রাখবো করে না রাখা হয়ে উঠছে না। কারণ এখন তো শাড়ি খুব একটা পরাই হয় না, তোমার আমার ব্লগে দেখতে পাও। এই গরমে আর শাড়ি পরতে একদমই ইচ্ছা করে না, কিন্তু আমি শাড়ি পরতে সত্যি খুব ভালোবাসি। তো আলনার মধ্যে থেকে থেকে ধুলো পড়ে যাচ্ছে, তাই ভাবলাম যে শাড়িগুলো গুছিয়ে একবারে আলমারিতে তুলে রাখি। আর এই আলমারিতে আমার সব রকমের শাড়ি এখানে নেই, আসলে এখানে আমি রাফ ইউজ করার জন্য বা সব সময় যাতে হাতের কাছে পাই সেই সব শাড়িগুলো এখানে রাখি। আর তোলা যেগুলো শাড়ি, ভালো শাড়ি, সেগুলো অন্য একটা আলমারিতে আছে। তো সেইগুলো তোমাদের সঙ্গে ভাবছি একদিন শেয়ার করব আমার শাড়ির কালেকশন। তো তোমরা যদি আমার শাড়ির কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো রাস্তা দিয়ে হঠাৎ দেখলাম মাছওয়ালা দাদা যাচ্ছে, তো মাছওয়ালা দাদাকে দাঁড় করালাম। আর রুই মাছ ছিল, কিন্তু রুই মাছ না এখন আর খেতে ভালো লাগে না। আর দুষ্টুর বাবাও রুই মাছ খেতে খুব একটা ভালোবাসে না, ও ছোটো মাছ খেতে ভালোবাসে। ওর জন্য নিলাম 100 গ্রাম মৌরলা মাছ 40 টাকা দিয়ে। আর আমাদের 3 জনের জন্য নিলাম পাঙাশ মাছ। আমরা 3 জনই খুব ভালোবাসি, বিশেষ করে বড় মেয়ে খুব ভালোবাসে পাঙাশ মাছের টক রান্না করলে। যখন আমি বাড়িতে যাই তখনই ওর বায়না থাকে যে দিদা আজ কিন্তু মাছের টক রান্না করবে, সে যে কোনো মাছই হোক, পুঁটি মাছ হোক বা অন্য কোনো মাছের টক রান্না করবে। তো পাঙাশ মাছটা নিয়েছি, বেসিক্যালি টকই রান্না করব, কাঁচা মাছের টক। তোমরা অনেকে হয়তো পাঙাশ মাছ খাও না বা অনেকে হয়তো পাঙাশ মাছ খেতে ভালোবাসো। তো কাঁচা পাঙাশ মাছ একটু হয়তো গন্ধ লাগবে, কিন্তু ভালো লাগে, আমারও ভালো লাগে, বড় মেয়েরও ভালো লাগে। আর দুষ্টু তো এখন ভালো মন্দ খুব একটা বোঝে না। তো যাই হোক, এই দেখো 2 পদের মাছ নিয়েছি। আর দুষ্টুর বাবা পাঙাশ মাছ খায় না, তো ওর জন্য নিয়েছি মৌরলা মাছ। তো মৌরলা মাছটা আমিও খুব ভালোবাসি, কিন্তু প্রচুর দাম গো, 400 টাকা কিলো মৌরলা মাছ। তো বেছে বেছে নিচ্ছিলাম একটু বড় বড় দেখে। তো মাছওয়ালা দাদাটা আবার বলছে কি বেছে বেছে নিও না বৌদি, একটু মানে কেমন একটু খাপলা মেরে দেয় না, ওরকমভাবে দিচ্ছে। আমি বললাম দেখো 100 গ্রাম মাছ নিচ্ছি, তো একটু বেছে বেছে না নিলে হয়? তো মাছওয়ালা দাদাটা আমার কথা শুনে বলছে বৌদি তুমি যদি বেছে বেছে নাও তাহলে তোমার দেখা দেখি সবাই বেছে বেছে নেবে। তো
তো পাঙ্গাস মাছের টক রান্না করব বেগুন আর হচ্ছে আমড়া দিয়ে, আর মোরালা মাছটা করব হচ্ছে চচ্চড়ি, ছোট ছোট করে আলু কেটে নেব আর পেঁয়াজ দিয়ে করব চচ্চড়ি। আর এখন বাজে প্রায় 11টা, তো ভাবলাম যে না খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সকালে করেছিলাম আলু সেদ্ধ ভাত, তো দুষ্টুও খেয়েছে স্কুলের খিচুড়ি, বড় মেয়েও দেখলাম স্কুলের খিচুড়ি খেয়েছে, কারণ দুষ্টু অতটা খিচুড়ি খেতে পারেনি যতটা আর কি স্কুল থেকে দিয়েছিল, সেই জন্য দেখো ভাতটাও রয়ে গেল। তো অল্প একটুই খাবো। দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটুখানি ঘিটা অনেক দিন হয়ে গেছে, ঘিটা যদি নষ্ট হয়ে যায় গরমে, তাই ভাবছি আজকে একটু ঘি দিয়েই খাই। আর সর্ষের তেল ঘরে বাড়ুন, তো মানে দোকান থেকে লুজ তেল কিনে এনেছি, কারণ হাতে খুব একটা পয়সাও নেই এখন। তো মাসকবাড়ির সদাই এখনও দুষ্টুর বাবা এনে উঠতে পারেনি, তো আজকে তো প্রায় 3-4 তারিখ হয়ে গেল। তো দেখা যাক কবে নিয়ে আসে। তো সেই কারণেই এই সর্ষের তেলটা দিয়ে রান্না করলেও না ভালো লাগে না রান্না, কেমন দেখো তেলটা কেমন সাদা সাদা। তো যাই হোক, আরও একটা কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একজন দিদিভাই কমেন্ট করে বলেছো যে দুষ্টু খুব হাসি খুশি এবং খুব মিষ্টি একটা মেয়ে। তো দিদিভাই তোমাকে একটা কথা বলবো, প্রত্যেকটা বাচ্চাই খুব মিষ্টি হয় গো, শুধু দুষ্টু বলে নয়। তো তোমার কমেন্টটা আমি পড়ে নিলাম। আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আর তুমি যেভাবে কথা বলো, তোমার কথা বলার ধরনটাও আমার খুব ভালো লাগে। তো তোমরা যারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, সত্যি কথা বলি তোমাদের কমেন্ট পড়ার সময় না সত্যি আমার মনটা আনন্দে ভরে যায় গো। আর এদিকে দেখো আমার রান্না প্রায় হয়ে এসছে, শুধু শাকটা বাকি। মাছের টকটা দেখে তোমরা ভাববে যে সাদামাটা, তো সাদামাটা করেই রান্না করেছি, যেহেতু লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাই কালারটা ওরকম লাগছে। তো এবার ভাতটা নিয়ে নেব। তো দেখো এদিকে দুষ্টুর জন্য বেড়ে নিয়েছি শাক আর মাছের টক, আর মাছের চচ্চড়িটাতে একটু ঝাল ঝাল করেছি, ওটা খেতে পারবে না। তো চলো দুষ্টুকে খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করো, আমি চেষ্টা করব তোমাদেরকে সেরকম ব্লগ উপহার দেওয়ার। তো চলো আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।